মোনালিসা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক রহস্যময় হাসি। কিন্তু এই হাসির পেছনের আসল গল্পটা কি আমরা জানি? চলুন আজ সেই গল্পটাই শোনা যাক, এক চুরি হয়ে যাওয়া হাসির গল্প। ভাবতে পারেন এই পেইন্টিংটার আজকের দাম কত? প্রায় $1 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা যে বিশ্বের অন্যতম দামি একটা আর্টওয়ার্ক তা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিভাবে একটা সাধারণ মিউজিয়াম থেকে চুরি যাওয়ার ঘটনায় এই ছবিটাকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত বানিয়ে দিল? বিশ্বাস করুন, এর পেছনের গল্পটা কিন্তু সিনেমার থেকেও বেশি অবাক করার মতো। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। সেই দিনটার কথা ভাবা যাক, যেদিন বিশ্বের সবচেয়ে বিখ্যাত পেইন্টিংটা একেবারে হাওয়া হয়ে গিয়েছিল। দিনটা ছিল 1911 সালের 21শে আগস্ট। কি হয়েছিল সেদিন? আগের রাতেই 3 জন লোক নিঃশব্দে লুভরে মিউজিয়ামের একটা স্টোর রুমে লুকিয়ে পড়ে। পরদিন সকালে যখন মিউজিয়াম একেবারে ফাঁকা, তারা বেরিয়ে আসে, দেয়াল থেকে ছবিটা নামিয়ে একটা কম্বলে জড়িয়ে, আর 10টা সাধারণ লোকের মতোই হেঁটে বেরিয়ে যায়। আর সকাল 9:45টার দিকে কাছে স্টেশন থেকে একটা ট্রেনে উঠে ভিড়ের মধ্যে মিশে যায়। ব্যাস, খেলখাতো। আর বাকি দুনিয়া? তাদের তো কোনো ধারণাই ছিল না। ভাবুন একবার, একটা মাস্টারপিস উধাও, অথচ প্রায় 26 ঘন্টা পর্যন্ত কেউ কিচ্ছুটি টেরও পায়নি। কি অদ্ভুত, তাই না? তো এই যে এত বড় একটা চুরি হয়ে গেল, এরপর কি হলো চলুন দেখি কিভাবে এই একটা ঘটনা সারা বিশ্বে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। এই চুরির মাস্টার মাইন্ড ছিলেন ভিনচেনজো পেরুগিয়া নামে এক ব্যক্তি। মজার ব্যাপার হলো, তিনি লুভর মিউজিয়ামেরই একজন প্রাক্তন কর্মচারী। তিনি ছিলেন একজন কট্টর ইতালীয় জাতীয়তাবাদী। তার মাথায় ঢুকেছিল যে এই পেইন্টিংটা আসলে নেপোলিয়ন ইতালি থেকে লুট করে এনেছিলেন, তাই এর আসল জায়গা ইতালিতেই। আর এই বিশ্বাস থেকেই তিনি ছবিটা চুরি করে নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে লুকিয়ে রেখেছিলেন জাগোমাছি 2-2টা বছর। খবরটা যখন প্রথম ছড়ালো, বিশেষ করে ফ্রান্সে, তখন তো একেবারে হুলস্থুল কাণ্ড। খবরের কাগজের প্রথম পাতা জুড়ে একটাই শিরোনাম, লা জোকোন্দ আ দিসপারু দু লুভ্র, মানে লুভ্র থেকে মোনালিসা গায়েব। ফ্রান্সের গণ্ডি পেরিয়ে এই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। আন্তর্জাতিক খবরের কাগজগুলোর হেডলাইন ছিল এরকম, মোনালিসা চুরি, শিল্পজগতে বিরাট ধাক্কা। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠল যখন খবরের কাগজগুলো মোনালিসাকে এমনভাবে তুলে ধরতে শুরু করল যেন সে কোনো মানুষ, কোনো সেলিব্রিটি। শিরোনাম আসছিল, লিসা কোথায়, বিশ্বজুড়ে শুরু হয়েছে তল্লাশি। রাতারাতি একটা চুরি যাওয়া পেন্টিং থেকে মোনালিসা হয়ে উঠল এক ইন্টারন্যাশনাল সেন্সেশন। কিন্তু চোর আর কতদিন লুকিয়ে থাকবে? 2 বছর পর পেরুগিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি ফ্লোরেন্সের একজন আর্ট ডিলারের কাছে ছবিটা বেচতে গেলেন, আর ঠিক তখনই হাতে নাতে ধরা পড়লেন। আচ্ছা, চোর তো ধরা পড়ল, কিন্তু এই পুরো ঘটনাটা একটা বড় প্রশ্ন তুলে দিল। হাজার হাজার ছবির ভিড়ে কেন শুধু এই ছবিটা নিয়েই এত মাতামাতি হলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে লিওনার্দো দা ভিঞ্চির অবিশ্বাস্য প্রতিভার মধ্যে। দেখুন, লিওনার্দো দা ভিঞ্চি শুধু একজন আর্টিস্ট ছিলেন না, তাকে ঠিক এক কথায় বর্ণনা করা প্রায় অসম্ভব। তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, একজন বিজ্ঞানী, একজন থিওরিস্ট। অ্যানাটমি থেকে শুরু করে অপটিক্স, জিওলজি, এমন কোনো বিষয় নেই যা নিয়ে তার আগ্রহ ছিল না। তিনি ছিলেন রেনেসা যুগের এক সত্যিকারের জিনিয়াস। দা ভিঞ্চির আঁকার একটা সিগনেচার টেকনিক ছিল যার নাম স্পুমাতো। এটা একটা ইতালীয় শব্দ যার মানে হলো ধোঁয়ার মতো মিলিয়ে যাওয়া। মানে তিনি রঙগুলোকে এমনভাবে ব্লেন্ড করতেন যে কোনো শার্প লাইন বা বর্ডার থাকত না। সবকিছু যেন একে অপরের সাথে মিশে গিয়ে একটা নরম, স্বপ্নের মতো এফেক্ট তৈরি করত। আর মোনালিসার সেই যে বিখ্যাত রহস্যময় হাসি, তার আসল রহস্যটা কিন্তু শুধু তুলির টানে নয়, এর পেছনে আছে নিখুঁত বিজ্ঞান। ভাবা যায় এই হাসিটাকে পারফেক্ট করার জন্য দা ভিঞ্চি কী করেছিলেন? প্রথমত, তিনি মানুষের মুখের প্রত্যেকটা পেশি, প্রত্যেকটা নার্ভ বোঝার জন্য মৃতদেহ ব্যবচ্ছেদ করতেন। দ্বিতীয়ত, আলো কিভাবে আমাদের চোখে এসে পড়ে সেই অপটিক্স নিয়ে তিনি গভীরভাবে গবেষণা করেন। আর সবশেষে এই দুটো জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ছায়ার এমন এক খেলা তৈরি করেন যা দর্শকের চোখের পেরিফেরাল ভিশনকে প্রভাবিত করে। এর ফল কি হলো? এক অসাধারণ অপটিক্যাল ইলিউশন। যখন আপনি সরাসরি মোনালিসার ঠোঁটের দিকে তাকাবেন, দেখবেন হাসিটা যেন একটু ফিকে হয়ে গেছে, কারণ আমাদের সেন্ট্রাল ভিশন ডিটেলস খোঁজে। কিন্তু যেই মুহূর্তে আপনি চোখটা সরিয়ে তার চোখের দিকে তাকাবেন, দেখবেন হাসিটা যেন আবার ফুটে উঠেছে।
কারণ আমাদের সাইড ভিশন বা পেরিফেরাল ভিশন এই আলো ছায়ার খালাটাকেই বেশি করে ধরে। তাহলে গল্পের শেষ পর্বে আসা যাক। চলুন দেখি কিভাবে একটা চুরি একটা সাধারণ ছবিকে বানিয়ে দিল এক অমর কিংবদন্তি। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? মোনালিসা কি সবসময়ই এত বিখ্যাত ছিল? এক কথায় উত্তর, একদমই না। বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, কিন্তু ১৯১১ সালের চুরির আগে মোনালিসা পরিচিত ছিল মূলত আর্ট এক্সপার্টদের মহলে। লুভ্রের দেয়ালে ঝোলানো হাজারো মাস্টারপিসের মধ্যে এটাও ছিল একটা। কিন্তু ওই একটা চুরি রাতারাতি তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিল, বানিয়ে দিল একটা হাউসহোল্ড নেম। এই পরিবর্তনটা একবার দেখুন। ১৯১১ সালের আগে মোনালিসা ছিল শিল্পজগতে সম্মানিত একটা ছবি, আর ১৯১৪তে ফিরে আসার পর সে হয়ে গেল গ্লোবাল সেলিব্রিটি। আগের দর্শক ছিল হাতে গোনা কিছু শিল্পবোদ্ধা, আর এখন সাধারণ মানুষও ভিড় জমায় তাকে এক ঝলক দেখার জন্য। আর সিকিউরিটি আগে শুধু দেয়ালের একটা পেরেকে ঝুলত, আর এখন থাকে বুলেট প্রুফ কাঁচের আড়ালে। আজ মোনালিসা একটা বিশেষ ক্লাইমেট কন্ট্রোলড চেম্বারে সুরক্ষিত। এটা এখন এক অমূল্য সাংস্কৃতিক আইকন, যার জন্ম হয়েছে দ্য ভিঞ্চির অসাধারণ প্রতিভা আর পেরুগিয়ার সেই কুখ্যাত চুরির মেলবন্ধনে। তাহলে শেষ প্রশ্নটা আবারও ভাবা যাক, মোনালিসা কি কেবলই এক জিনিয়াসের মাস্টারপিস, নাকি একটা অপরাধের কারণে জন্ম নেয়া কিংবদন্তি? সত্যি বলতে কি, উত্তরটা হয়তো দুটোই। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।